নবাব মুর্শিদ কুলি খান 1727 সালে বাংলার রাজধানী মুকসুদাবাদকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। 1757 সালে পলাশির যুদ্ধের পর এর ক্ষমতা হ্রাস পায়। আমরা এখন জাহানকোষা কামান দেখতে যাচ্ছি। এই কামানটা কিভাবে ক্যারি করা হতো দেখুন, 4টে বড় বড় চাকা ছিল, 6টা বালা আছে, ওদিকে 3টে এদিকে 3টে, 6টা চেন দিয়ে 6টা হাতির সাথে বেঁধে দেওয়া হতো। হাতিতে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যেত। এবং এটা ইউজ হতো কিভাবে, ওটা হচ্ছে কামানটার ফ্রন্ট, সামনের মুখ দিয়ে গেদে বারুদ ভরা হতো, যে কামানের মুখটাকে গোলা দিয়ে ব্লক করে দিয়ে বলো। এইটার জাহান কোষা কামান। আর যে স্পটে কামানটা রয়েছে এটার নাম হচ্ছে তোপখানা, বাংলার সব থেকে বড় অস্ত্রাগার ছিল। আচ্ছা, আর শুনেছি নাকি একবারই ফাটা চেক করা হয়েছিল এবং একবার নাকি বলছে যে গর্ভবতী মহিলা এখানে নয়, ওটা হাজারদুয়ারির সামনে আছে, আমি দেখি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, বাচ্চা বালিকা ওটা হাজারদুয়ারির সামনে। আমি যখন হাজারদুয়ারি যাব তখন ওটা আমরা দেখতে পাবো হাজারদুয়ারি। হ্যাঁ হ্যাঁ, জাহানকোষা। জাহানকোষা। বিষ্ণুপুরে যেটা আছে ওটার নাম হচ্ছে দলমাদল, একই কামান 3টে। মুর্শিদাবাদেরটার নাম জাহানকোষা আর বাংলাদেশেরটার নাম হচ্ছে কালেখা। কালেখা এটা চুড়ি দিয়ে তো তৈরি, ওই যে ওইটা চুড়ি। এবার আমরা চলে এলাম মুর্শিদ কুলি খাঁর প্রতিষ্ঠিত কাটরা মসজিদ। মুর্শিদাবাদের কাটরা মসজিদ। স্যার এই বইটা নিয়ে যান, আসো কথা হলো পরে। হ্যাঁ, এই নাও 20 টাকা নাও। আমরা যে মসজিদটাতে এলাম, এই মসজিদটা বাংলার ইতিহাসে একটা ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল পয়েন্ট, যেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছিলেন নবাব মুর্শিদ কুলি খান। এই যে মসজিদটা আমরা এলাম, এই মসজিদটার পুরো নাম হচ্ছে সবজি কাটরা মসজিদ। কাটরা কথার অর্থ হচ্ছে গঞ্জ অথবা বাজার। অ্যাকচুয়ালি মসজিদের চারি সাইড ঘিরে আগে সবজি মান্ডি বসত, তার মিডিলে মসজিদ, সেই জন্য এটাকে বলা হয় সবজি কাটরা। ওই পিরিয়ডে আসতেন, এই মসজিদে নামাজ পড়তেন, তারা এখানে রেস্ট নিতেন। তবে আমরা যে গেটটা দিয়ে এখন প্রবেশ করলাম এটা কিন্তু মসজিদের ব্যাক সাইড, বর্তমানে এটা ফ্রন্ট। আমরা যেদিকে যাব ওটা হচ্ছে মসজিদের ফ্রন্ট, কারণ ভারতবর্ষে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মুখ দেখবেন রয়েছে পূর্ব দিকে। ভারতীয় মুসলিমরা নামাজ পড়েন পশ্চিম দিকে মুখ করে, তাহলে গোটা পৃথিবীর মুসলিম ভাইরা কিন্তু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে না। আচ্ছা, কারণ হচ্ছে ভারতবর্ষ থেকে পবিত্র মদিনাটা পড়ে পশ্চিম দিকে, এই জন্য ভারতীয় মুসলিম ভাইরা পবিত্র দিকে মুখ করে নামাজটা পড়ে। সেই জন্য ভারতে যত মসজিদ রয়েছে সব মসজিদের মুখ পূর্ব দিকে, আর ওনারা নামাজ পড়েন পশ্চিম দিকে। এগুলোকে বলা হয় খিলান। এগুলো কিন্তু কোনো আন্ডারগ্রাউন্ড নয়, অ্যাকচুয়ালি এগুলো ভেন্টিলেশন। আগের দিনের বাড়ি হতো খিলানের উপর। এটা একটা আর্চ, এই আর্চের উপরে দেখুন পুরো কনস্ট্রাকশনটা ওপেনলি দাঁড়িয়ে রয়েছে, কারণ আগে ঢালাইয়ের সিস্টেম ছিল না বা কোনো পিলার সিস্টেম ছিল না। গ্রাউন্ড ফ্লোরটা ওপেন কেন রাখা হতো, ভেন্টিলেশনটা গ্রাউন্ড ফ্লোরে কেন করা হতো? আগের দিনে বাড়িঘর দেখবেন ভূমিকম্প হলে বসে যেত না, যেটা এখনকার দিনে বাড়ি হয়, খালি মাথাটা ভেঙে যেত। কারণ আগেকার সুরকি, খয়ের, সাবু, ডিমের কুসুম, মহরি ধোয়া জল, চিটে গুড়, কলায় দাঁড়িয়েছি। একটু পায়ের নিচে ফলো করুন, দেখুন এক একজন জন্য দেখুন এক একটা আসন তৈরি করা আছে পুরো কমপ্লেক্সটা। কথিত আছে এখানে 2000 মুসাফির একসাথে বসে নামাজ পড়তেন, এই জন্য এটাকে বলা হয় নামাজির জায়গা। এখানে যখন নামাজ হতো উপরে দেখুন লোহার বালাগুলো রয়েছে, ওপর দিয়ে শামিয়ানা টানানো হতো, তার নিচে নামাজ হতো। পুরো কমপ্লেক্সটা হচ্ছে নামাজিদের, আর চারি সাইড ছিল মাদ্রাসা, বাচ্চারা পড়াশুনো করতেন। এটা হচ্ছে পূর্ব দিক, অর্থাৎ ওটা মসজিদের সামনের দিক। মসজিদের মেন গেটের সিঁড়ির নিচে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর রয়েছে। অর্থাৎ এই মসজিদটা কিন্তু পুরো কভারেজ ছিল।
এরকম ওপেন নয়, 5টা টোম ছিল মসজিদ। দেখুন মিডিলের 3টে টোম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 1, 2, 3টে, দুটো দেখা যাচ্ছে। 1897 সালে ভূমিকম্পে মাঝের 3টে টোম ভেঙে যায়, 2টো টোম থেকে যায়। ভূমিকম্প হওয়ার ফলে দেখুন পুরনো আগেকার দিনের বাড়ি বলেই দেখুন মসজিদটা বাঁ দিকটা কিছুটা হেলে আছে, কিন্তু পুরোপুরি বসেনি। স্যার ফলো করুন, এই সাইডটা দেখুন হেলে আছে। হ্যাঁ হ্যাঁ হেলে আছে। 1897 সালের ভূমিকম্প। এবং মসজিদ আর মন্দির দুটো জিনিস আমি পাশাপাশি তৈরি করেছেন, পাশে শিব মন্দিরও দেখতে বলুন। তার নাম হচ্ছে ফারাজ খান। পরবর্তীকালে আমি এডিট করে করে দেব। পরে তুমি 1 মিনিটের ইনি খুবই সততার সঙ্গে নবাবি করেছেন এবং খুবই সৎ একজন ব্যক্তি ছিলেন ইনি। অ্যাকচুয়ালি এনার অরিজিনাল নাম হচ্ছে সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম দর্পণ নারায়ণ মিশ্র, মায়ের নাম সাবিত্রী মিশ্র। খুবই দরিদ্র একটা পরিবারে জন্ম হয়েছিল বলে শিশু বয়সে ওনাকে ওনার বাবা উচ্চবিত্ত এক মুসলিম ঘরে ওনাকে মোহাম্মদ হাদি, যদিও বা উনি যখন নবাব হলেন তখন দিল্লির মসনদে রয়েছেন অরঙ্গজেব, শাহজাহানের পুত্র। প্রথম উনি রেভেনিউ কালেক্টর হিসাবে নিযুক্ত হয়েছিলেন জাহাঙ্গীরনগরে। ওখান থেকে 1705 সালে উনি ক্যাপিটাল শিফট করে নিয়ে আসেন মাকসুদাবাদে। ওনার নাম অনুসারে এই শহরের নাম হচ্ছে মুর্শিদাবাদ, নচেত 1705 সালের আগে এই শহরের নাম ছিল মাকসুদাবাদ। 1705 থেকে এই শহরের নাম হয় মুর্শিদাবাদ। ঢাকা অর্থাৎ জাহাঙ্গীরনগর থেকে ক্যাপিটাল শিফট ইনিই করেছিলেন অরঙ্গজেবের পিরিয়ডে। এই ক্যাপিটাল শিফট হওয়ার 2 বছর পর অরঙ্গজেব মারা গেছিল, 1707 সালে অরঙ্গজেব মারা গেছিল। এবং মুর্শিদ কুলিকে এতটা সৎ ছিলেন যে ওনার একটা কথা ছিল যে উনি যেহেতু বাংলা বিহারুস্তার নবাব ছিলেন, উনি মারা যাওয়ার আগে এই বিশাল বড় মসজিদটা নির্মাণ করলেন এবং মসজিদের মেন গেটে সিঁড়ির নিচে নিজে দাঁড়িয়ে থেকে নিজের কবর তৈরি করলেন। এবং উনি বলে গেলেন উনি মারা যাওয়ার পর ওনাকে যাতে এখানে কবর দেওয়া হয়। কারণটা হচ্ছে উনি যেহেতু নবাব ছিলেন, ওনার জানতে বা অজান্তে কোনো ভুল করতেই পারেন এবং ওনার জন্য কারো মৃত্যুও হতে পারে, মৃত্যুর সাজাও হতে পারে। সেইটা যদি ওনার গুনাহ হয়ে থাকে, সেই জন্য উনি নিজের কবরটা সিঁড়ির নিচে তৈরি করে বলে গেছিলেন যে আমি মারা যাওয়ার পর আমাকে এখানে কবর দিবে, এই মসজিদে যারা আসবেন পবিত্র নামাজিরা ওর কবরের উপর দিয়ে হেঁটে যাবে, তাদের থাকলে কত সুন্দর হতো। আর বাগানে বারো না। এই কাটরা মসজিদের পাশেই রয়েছে একটি প্রাচীন কোথায় বাড়ি স্যার আপনাদের? শিব মন্দির। খালি বলছি এটি শোনা যায় যে কাটরা মসজিদের নির্মাণকালেই এটি তৈরি করা হয়েছিল। কাটরা মসজিদ দর্শন করে এবার আমরা চলে এলাম কাঠগোলা বাগানে। এই কাঠগোলা বাগানে প্রথমত বলি যে আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাবো। গোলাপের বাগান, এটাকে কাঠ গোলাপ কেন বলা হতো? অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন ধরনের অথেন্টিক গোলাপের চাষ হতো, ব্ল্যাক রোজ হতো এবং বিভিন্ন কাঠের ফার্নিচার তৈরি হতো, সেই জন্য এটাকে কাঠ গোলাপের বাগান বাড়ি বলা। এখন এখানে সে কালো গোলাপ আর অত ধরনের গোলাপ হয় না, তবে গোলাপ প্রচুর আছে, সেই জন্য এটাকে এখন বলা হয় কাঠ গোলাপ। 1870 সালে তৈরি। যে গেটটা দিয়ে আপনারা ঢুকলেন এটাকে বলা হয় নহবত গেট। ওনারা যখন আসতেন উপরে সানাই বাজে তাদেরকে সম্মান দেওয়া। এই যে ঘোড়ার উপরে যে স্ট্যাচুগুলো দেখা যাচ্ছে, এপাশে রয়েছে, সামনে আরও দুপাশে রয়েছে, এরকম 4টে স্ট্যাচু এই বাগানবাড়ির যারা প্রতিষ্ঠাতা। অ্যাকচুয়ালি এনারা হচ্ছে রাজস্থানী, জাতিতে হচ্ছে মারোয়ারি, জৈন, শ্বেতাম্বর জৈন, রাজস্থান। ওনার নাম হচ্ছে সঞ্জয় দুগার।
ভবানীপুরে থাকেন এলগিন রোডে, এনাদেরই বংশ পরম্পরায় অনার্স সিস্টেমটা চলে আসছে। এগুলো সব দেখা যাবে। কি কি আছে দেখে না, নবাবখানা হয়ে গেল, প্যালেস, রঙিন মাছের পুকুর, দাদাবাড়ি, হ্যাঁ, আদিনাথ টেম্পল, এটা দিয়ে অনেকে বলে থাকে সিরাজদৌল্লাও পালিয়ে গেছে, এটা বলে থাকে অনেকে, বা এটা দিয়ে ওনারা বিজনেস করতো, হিরে জওহরাত নিয়ে যেত, এগুলো জাস্ট গল্প। এটাকে বলা হয় বাউরি। বাউরি মানে কি? বাউরি মানে যেখানে মেয়েরা স্নান করে। আপনি যদি কোনোদিন রাজস্থান যান, রাজস্থানের প্রত্যেকটা প্যালেসে এরকম একটা করে বাউরি দেখতে পাবেন। এরা যেহেতু রাজস্থানী ছিল, টোটাল আর্কিটেকচারটা ফলো করুন রাজস্থানী আর্কিটেকচার, জাফরিগুলো ফলো করুন, ভারতবর্ষে কোনো রাজস্থানে গেলে জাফরি আমরা দেখতে পাই। নিচে সিঁড়ি, পিছনে কুয়ো, এটা দুটো কাজ হতো। পেছনে যে কুয়ো আছে, কুয়োর জলটা ওখানে স্টোর হতো, পেছনে দেখবেন একটা কপি কল আছে, ওই যে স্লোপিংটা দেখা যাচ্ছে না ব্যাক সাইডে, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে মেয়েরা স্নান করতো, আর কুয়ো থেকে কপি কলের দ্বারা জল তোলা হতো, দিয়ে ওই স্লোপিংটা দেওয়া হতো। এটা পুরোটাই যেহেতু গার্ডেন ছিল গোলাপের, তো ওই যে স্লোপিংটা, ওই স্লোপিংয়ে জলটা দিয়ে দিলে পুরো বাগান বাড়িটায় জল চলে যেত, কারণ এই পুরো বাগান বাড়িটাই ছিল আগে গোলাপের বাগান বাড়ি। এবার আপনাদের ধারণা হতে পারে যে স্লোপিংয়ে জল দিলে পুরো বাগান বাড়িতে কী করে জল যাবে। কিছুক্ষণ পর আপনাদেরকে আমি একটা টব দেখাবো, কিছু ওরকম টব এই পুরো বাগান বাড়িতে ছিল, গ্রাউন্ডের মধ্যে ওপেন রাখা আছে, যে টবগুলো একটা টবের সাথে একটা কানেক্টেড। একটা টবে জল দিলে প্রত্যেকটা টবে একটা লো দিয়ে প্রত্যেকটা টবে আপনি জল চলে যাবে। তো এটাকে নিয়েই দেখুন, ইতিহাসকে তো বিকৃত করা হয়, তো ঠিক এটাকে নিয়েও বিকৃত হয়ে গেছে। এটা তৈরি 1870 সালে, বলে সিরাজদৌল্লা পালিয়ে গেছে, সিরাজদৌল্লা মারা গেছে 1757 সালে। এবং এটা কোনো আন্ডারগ্রাউন্ড, কোনো গঙ্গার সাথে কানেক্ট, এগুলো কিচ্ছু নয়, জাস্ট এটা বাউরি, যেখানে মেয়েরা। কাঠগোলাপ বাগানের ভিতর প্রবেশ করে সেখানে বড় বড় অ্যাকোরিয়াম, পাখি, এছাড়া বড় বড় উট পাখির দেখতে পেলাম, এছাড়া 2-3টে ঝর্ণা দেখলাম ও সুন্দর ফোয়ারা আমরা এর ভিতর লক্ষ্য করলাম। মাথাটা এ করে বেশ নীল দূরে রঙের থাকলে সুন্দর পাখিটি। সেলফি দেবে সেটা দেখতে আসছে, এটা ভালো লাগে। হ্যাঁ, পাহাড় নেই, কিছু নেই, এমনি জলের সব সিস্টেম। বাগানটি বেশ বড়, সামনে রয়েছে সুন্দর একটি ফোয়ারা। এই ফোয়ারা বিশেষ করে সন্ধ্যাবেলা ভীষণ ভালো লাগবে, এবং গার্ডেনটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। বন্ধু আমার ছিল ফুল পাখি গানটা, এটা সত্যি একটা গানের মধ্যেই মানে সব আমরা সবাই মিলে একটা সেলফি গ্রুপ তুলেছি, গ্রুপ সেলফি তুলেছি। সামনে সুন্দর ফোয়ারার সামনে সবাই আবার গ্রুপ সেলফি তোলা হচ্ছে। মোটামুটি আপনার এই সম্পূর্ণ বাগানটি দেখতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। টিকিট মূল্য 25 টাকা করে। এছাড়া ভিতরে 2টো মিউজিয়াম রয়েছে, অর্থাৎ
তখনকার দিনে ব্যবহৃত সামগ্রী এবং জিনিসপত্র ও আসবাবপত্র সব এখানে একটি ঘরে রাখা রয়েছে। কি সুন্দর। এছাড়া সামনে থেকে দেখছি টিভিতে। এই কাঠগোলা বাগানের ভিতর রয়েছে একটি মন্দির, যেটি হচ্ছে আদিনাথ মন্দির, জৈনদের মন্দির। এই জায়গাগুলো কেন করেছে? বসার জায়গা? একটি কচ্ছপ দেখা যাচ্ছে, কচ্ছপটি আবার পা নাচছে। অবশ্যই আম হয় বলে তো লিস্টটা হয়। পুরনো অনেক এটা সম্বন্ধে আগেই বলেছেন স্ট্যাচুটার মধ্যে কোনো আমাদের গাইড। সিঙ্গেল একটা স্টোনের তৈরি করা। স্ট্যাচুটা যিনি তৈরি করেছেন উনি রাজস্থানের জয়পুরের বিখ্যাত শিল্পী দিবাকর ভাস্কর তৈরি করেছেন, এবং স্ট্যাচুটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ইটালিয়ান অয়েল পেন্টার মাইকেল অ্যাঞ্জেলোর স্ট্যাচু। আচ্ছা, আচ্ছা। স্টোন দিয়ে তৈরি করা টোটাল স্ট্যাচু। মেয়েরা স্নান করার জায়গা। মানুষ টান তো অতজন মানুষই তো টেনে তুলছে দিয়ে। এটা হচ্ছে রেসিডেন্সি অফ লক্ষ্মীপদ দুগার, মানে চার ভাইয়ের মধ্যে বড় ভাই যিনি লক্ষ্মীপদ দুগার, ওনার এটা পার্সোনাল রেসিডেন্সি। অ্যাকচুয়ালি এটা আগে ছিল রেসিডেন্সি, ওনারা এখানে থাকতেন। বর্তমানে এটা কাঠগোলা প্যালেস মিউজিয়াম। এর ভেতরে প্রচুর জিনিস, ঐতিহাসিক জিনিস রাখা রয়েছে সংরক্ষণ করে। এটা ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন। এটা খাবার জল। পদ্ম পুকুর। আচ্ছা, এখানে 1 ঘন্টা নিলাম, সাতটা জায়গায় সাতটা। মাছ আছে, কলমিলতা, আর বোট। বোটিংও করে বাবা। ঘুরতে আসে পয়সা ইনকাম করে আদিনাথ মন্দির। চালাতে হয়তো এইসব পয়সা করে। জৈন টেম্পেল নাকি? এবং যে দরজাগুলো দেখবেন সব জার্মানি সিলভারের পাত বসানো আছে প্রত্যেকটা দরজাতে, এবং এই মন্দিরের গায়ে প্রচুর ধরনের পাথরের কারুকার্য রয়েছে। এবং আদিনাথ ঋষভনাথ মহাবীর জৈনের মূর্তি রয়েছে। প্রতিদিন এখনো পূজা অর্চনা হয়, এর জন্য পার্সোনাল পুরোহিত রয়েছে। যদি এই প্রপার্টিটা প্রাইভেট প্রপার্টি, তারা নিজেরা এটা মেনটেন করে পর্যটকদেরকে দেখাচ্ছে হেরিটেজ প্রপার্টি, তাদের পার্সোনাল পুরোহিত এখানে রাখা। জুতোগুলো এক সাইডে খুলুন। মন্দিরের ভেতরে ফটোগ্রাফ মন্দিরের দিকে চলো, তাহলে তো মন্দির। মুর্শিদাবাদ কাঠগোলা গুদামের ভিতরে এই আদিনাথ মন্দিরটি সামনে দাঁড়িয়ে আছি। এটি বর্তমানে এক রাজস্থানী এটার সামনে আমরা যাচ্ছি। এটা হচ্ছে বাগানবাড়ির ব্যান্ড স্ট্যান্ড এবং বাইজি মহল। এনারা ব্রিটিশ পিরিয়ডে বিজনেস করতেন এবং ব্রিটিশদেরকে খুশি রাখবার জন্য
এই বাগানবাড়িতে বাইজি মহলটা তৈরি করেছিলেন। এখানে নাচতেন হীরাবাই, যার ডিমান্ড ছিল 5000 গোল্ড কয়েন্সে, আজ থেকে প্রায় 200 বছর আগে। এটা গ্রাউন্ডে এই পুরো যে স্ট্রাকচারটা দেখছেন কিছুটা রেনোভেট করা হয়েছে, এই জন্য কিছুটা নিউ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা সেই আমলেরই তৈরি করা ব্যান্ড স্ট্যান্ড। আর সামনে আছে ওনাদের রেসিডেন্সি, ওখানে ওনারা থাকতেন, যাবো আমরা ওটা মিউজিয়ামে। আর সামনে দেখুন পুরনো একটা হলুদ লম্বা বিল্ডিং দেখা যাচ্ছে সামনেই। এটা ছিল বাগানবাড়ির কিচেন রুম, রান্নাঘর ছিল আগে। আচ্ছা, আচ্ছা। রান্নাঘর দেখলেই বুঝতে পারছেন যে বাগানবাড়িতে কত লোকের বসবাস ছিল আগে। আর সামনে দেখুন কিছু মাছের মডেল দেখা যাচ্ছে রয়েছে। দেখুন, আপনারা নিশ্চয় জানেন জৈনরা কোনোদিন কোনো জীব হত্যা করেন না, মাছ মাংস কিছুই খায় না। আপনারা যে পুকুর দেখবেন প্যালেসের সামনে, এখানে প্রচুর মাছ আগে থাকতো এবং উপর থেকে ব্যালকনি থেকে রানীরা সেই মাছের খেলার সৌন্দর্যটা উপভোগ করতেন। মাছ মারা গেলে তাদেরকে কবর দেওয়া হতো, ওগুলো হচ্ছে সব মাছের কবর। মাছেদের কবর দেওয়া হতো এখানে। যাবি কি তোরা? হচ্ছে জগৎ শেঠের বাড়ি। হাউস অফ জগৎ শেঠ। কামান। এখন বলে জগৎ সেনের বাড়ি, অ্যাকচুয়ালি এটা জগৎ সেনের ট্রাকচার। এই জায়গাটার নাম হচ্ছে নসিপুর। এগুলো পেন্ট করা আছে। এবার হচ্ছে পলাশির নবাবী ফ্ল্যাগ দেখুন নিচে নামানো। মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং মির্জাফর রবার্ট ক্লাইভ ফ্রন্ট সাইডের একটা জাস্ট একটা মডেল শোলা দিয়ে তৈরি করা একটা রেপ্লিকা। যে ফাঁসি হতো কিছু মূর্তি ওইটা নাকি কেরোসিন তেলের ডিলার থাকলে বা সিন্ধু আপনার তার আগে নিযুক্ত করেছিলেন বাংলার নবাব রায়। পরবর্তী সময় রবার্ট ক্লাইভ যাওয়ার পর ওয়ারিং হেস্টিংস যখন গভর্নর হয়ে এলেন তখন এই নসিপুরের রাজা উনি হলেন। তো উনি এখানে একটা রাজবাড়ি তৈরি করেছিলেন 1776 সালে। আমরা যেখানে গাড়িটা পার্কিং করলাম পাশে একটা পুরনো ইটের সব সিঁড়ি দেখা, ওটা অ্যাকচুয়াল রাজবাড়ি ছিল। পরবর্তী সময় ওনার জেনারেশন রাজা কীর্তিচন্দ্র এই রাজবাড়িটা তৈরি করে। এটা 1839 সালের রাজবাড়ি। আর ওপাশে যেটা ছিল 1776। দেবী সিং এতটা অত্যাচারী ছিল যে প্রজাদের উপর প্রচুর টর্চারিং করতেন, নিজের হাতে ফাঁসি দিতেন, আপনার গরম তেল গায়ে ঢেলে মারতেন, একটা মানুষকে শুয়ে তার উপর দিয়ে রোলার চালিয়ে দিতেন, সেই রোলার দেখে মানুষ মারা হতো। এটা ছিল দেবী সিংয়ের। দেবী সিং যেরকম অত্যাচারী ছিলেন সেরকম ধার্মিক ছিলেন। উনি হিন্দু ধর্মে যে 33 কোটি অর্থাৎ 33 প্রকার যে দেবদেবীর পুজো করা হয়, যে 33 প্রকার দেবদেবীর মন্দির উনি তৈরি করেছিলেন এবং এটা ছিল সেই মন্দিরের নাট মন্দির।
কিন্তু যে ঘরে আমরা এসেছি একটা মেয়ে ঘরে প্রচুর লোক মারা গেছে, কারণ এর থেকে বেশি ফাঁসি করে, কিন্তু ফাঁসি দিতে হয়। এই যে প্লেটগুলো দেখছেন এগুলো বড় বসানো হয়েছে, এখানে বড় বড় 3টি কুয়ো ছিল, ভাগীরথী নদীর সাথে কানেক্টেড কুয়োগুলো। ফাঁসি দেওয়ার পরে লাস্টটাকে কুয়োর মধ্যে উনি ফেলে দিতেন, এত তো নৃশংসভাবে হত্যা করতেন, কোনো ফ্যামিলির হাতে হ্যান্ড ওভার বসানো হয়েছে। এগুলোকে পরপর 3টে কুয়ো ছিল, ফাঁসি দেওয়ার পরে লাস্টটাকে কুয়োর মধ্যে ফেলে। ইনি হচ্ছেন হীরাবাই, যার কথা আমি কাঠগোলা বাগানে আপনাদেরকে বললাম, এটা ওনার ছবি, কিন্তু এটা পরবর্তী সময় তৈরি করা। আর ইনি হচ্ছেন ওয়ারিং হেস্টিংস, যিনি রবার্ট ক্লাইভের পর পরবর্তী ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়েছিলেন। এই ঝুলন যাত্রা হচ্ছে এই নসিপুরের ঝুলন যাত্রা, আচ্ছা। বিশ্বখ্যাত ঝুলন যাত্রা, 300 বছরেরও পুরি করা। দেখুন সব পাথরের কেটে কেটে। ওই দরজাটা খুলবে রে বাবা। কিছু নেই। হ্যাঁ, না, এটা হচ্ছে নবাব মীর জাফরের বাড়ি, এটাকে বলা হয় জাফরাগঞ্জ প্রাসাদ। এখানে এককালে নবাব মীর জাফর আলী খান থাকতেন। যখন সিরাজউদ্দৌলাকে পলাশি যুদ্ধের পর অ্যারেস্ট করে নিয়ে আসেন মীর জাফর বড় ছেলে মিরন, তখন এই বাড়িতে টেনে হিচড়ে ঢোকান, সেই জন্য এটাকে নেমকহারাম দেউরি বলা হয়। এর ভেতরের ফ্যামিলিরা থাকে বলে গেটে দেখুন লেখা আছে প্রবেশ নিষেধ, প্রাইভেট এখনো আছে। মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসার কবর এখানে। এই কবরের ওপর দিয়ে সবাই হেঁটে যায়। কথিত আছে তিনি প্রতিদিন রাত্রে একটি করে শিশুর কলিজা ভক্ষণ করতেন। যে ডাইনি স্ট্রিট, এটা টোটালি বদনাম হয়ে যাবে। সেই ডাইনি স্ট্রিটটাকে বদনাম থেকে বাঁচানোর জন্য তো এইটা হিস্ট্রিটাকে কিছুটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। না, লজিকে কথা বলতে হবে যে একটা মানুষের কলিজা দীর্ঘদিন খেতে পারে না, আর একটা ডাক্তার 1897 সালের ভূমিকম্পে ভেঙে যায়। 5টা গেট ছিল, তার মধ্যে 3টে নেই, একটা আছে। এটা এই মসজিদটা যে দেখছেন, এই মসজিদটার নাম হচ্ছে আজিম কাটরা মসজিদ, কারণ যার কবর আপনারা দেখলেন না দুটো। ইনি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা, আর বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দৌলার ওয়াইফ। বেরিয়েছে তোলাটা আমার মনে দিয়ে, এখন যতটা হয় ততটা ভিডিও করে নেন। আচ্ছা, এবার আমি বলি, একটু শুনুন। দেখুন ডান দিকে একটা বড় সাদা বিল্ডিং রয়েছে, বিল্ডিংটার নাম হচ্ছে ইমামবাড়া। এটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় লম্বা ইমামবাড়া, 207 মিটার লম্বা। 365 দিনের মধ্যে এটা 10টা দিন খোলে, একমাত্র মহরমের চাঁদে, বাকি সারা বছর এটা কিন্তু বন্ধ থাকে। এর ভেতরে রাখা আছে চাঁদির তৈরি করা আলম পাঞ্জা তাজিয়া, আর রাখা আছে হাসান হোসেন সাহেবের তৈরি করা হাত এবং পায়ের ছাপ। কামানটা নদীর তীর থেকে উদ্ধার করা হয়, নদীর ধারে রেখে নবাব হুমায়ুনজার সৈনিকরা কামানটাকে একবার ব্যবহার করেন। ওটা আশেপাশে গ্রামগঞ্জে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট অবস্থায় ছিলেন তাদের গর্ভপাত হয়ে গেছিলো, সেই জন্য এই কামানটাকে বাচ্চাওয়ালি তোপ বা বাচ্চাওয়ালি কামান বলা হয়। আর কামানটার ঠিক পাশেই রয়েছে, ওটাকে বলা হচ্ছে মদিনা মসজিদ। জেনে রাখবেন ওর ভেতরে পবিত্র মদিনা শরীফের মাটি আছে। যে সমস্ত গরিব দুঃখীরা ফরাদুঞ্জা 1838 সালে এই ঘড়িঘরটা তৈরি করেছিল। আগে চারিদিকে 4টে ঘড়ি ছিল, এখন 3 দিকে 3টে নেই, একটা আছে। মারা যাওয়ার 80 বছর পরে এই হাজারদুয়ারি তৈরি। এটা যিনি তৈরি করেছেন ওনার নাম নবাব নাজিম হুমায়ুনজা, আর এটা তৈরি করতে 16,50,000 সোনার টাকা খরচা হয়েছিল। 8 বছর সময় লেগেছিল, 1829 থেকে 37 সাল। চলো তোমার চলো। না, এখানে ডাকো, এখানে আসলে তারপরে বসে পড়ো।
1000 দিও বুঝলে? হ্যাঁ নিচে 1000 দিও। মতিঝিল। মতিঝিল হচ্ছে সিরাজউদ্দৌলার মাসি ঘসিটি বেগমের বাগান বাড়ি ছিল। এই মতিঝিলে টোটাল প্রপার্টি হচ্ছে 1050 বিঘে। ঘসটি বেগম ছিলেন নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা। তিনি ছিলেন কেবল এক দ্বিচারিণী নারী, যেমন ইতিহাস তাকে চিহ্নিত করেছে। তিনি ছিলেন এক প্রেমকাতর, ক্ষমতাকামী, সাহসী নারী, যার জীবন ছিল এক মহাকাব্যিক ট্র্যাজেডি। তার প্রেম ছিল উগ্র, তার রাজনীতি ছিল জটিল, তার মৃত্যু ছিল নির্মম। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের পর মির্জাফর ঘসেটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে অন্তরীণ করেন, কিন্তু ঘসেটিকে বিপজ্জনক শত্রু মনে করেন। মির্জাফর পুত্র মিরন তাকে 1760 সালে মুর্শিদাবাদে ফেরত নিয়ে আসার আদেশ দেন। কথিত আছে, মুর্শিদাবাদে ফেরার পথে বুড়িগঙ্গা নদীতে তার সলিল সমাধি ঘটে। আমরা যে জায়গাটাতে এলাম এটা হচ্ছে মতিঝিল। মতিঝিল হচ্ছে সিরাজউদ্দৌলার মাসি ঘসিটি বেগমের বাগান বাড়ি। এই যে ঝিলটা দেখছেন, এটা অ্যাকচুয়াল ভাগীরথী নদীর একটা পরিত্যক্ত খাল। আগে নদী বইতো এটা, নদীর গতিপথ যখন চেঞ্জ হয় তখন এটা অশ্বক্ষুর আকৃতি ধারণ করে। খালের মাঝে ঘসিটি বেগম একটা প্যালেস তৈরি হচ্ছে। সেই প্যালেসটা সুরক্ষা দেওয়ার জন্য পরবর্তী সময় খালটাকে কেটে গঙ্গার জল প্রবেশ করিয়ে আবার চারি সাইডে ঝিল আর মিডিলে ওনার প্যালেস হয়ে গেল। ওনার হাজব্যান্ড নওয়াজ মোহাম্মদ বাইরে থেকে আমরা চলে এসেছি মতিঝিল। পলাশি যুদ্ধের যে ষড়যন্ত্র যেখানে হয়েছিল ঠিক সেই স্থানে, যেখান থেকে বাংলা, বিহার, উড়িষ্যা স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছিল, সেই মতিঝিলে আমরা চলে এসেছি। যে মতিঝিলে বসে রবার্ট ক্লাইভের সাথে হাতে হাত মিলিয়ে জগৎ সেঠ, উমির চাঁদ, রায়দুল্লভ, ইয়ার লতিফ, রাজা কৃষ্ণচন্দ্র, মীর জাফর আলী খান, তারা প্রত্যেকে ষড়যন্ত্র করেছিল এই সেই মতিঝিলের মাটি। মতিঝিল সিরাজউদ্দৌলার মাসি ঘসিটি বেগমের বাগান বাড়ি দেখতে আমি মুর্শিদাবাদ ট্যুরিজম গাইড। আমার নাম গোপাল দাস। আমার ফোন নম্বর 9382391750। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অবস্থিত মতিঝিল একটি ঐতিহাসিক স্থান ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা নবাবী আমলের যার মুক্ত সমাধি আপনারা হ্রদ দেখলেন। বা এই পার্ল পুরো লেক প্রপার্টিটা এখন নামে গভর্নমেন্ট পরিচিত। মেইনটেনেন্স করে। এটি মসজিদ এখনো ইউজ হয়, সরকারের প্রতিদিন আজান নামাজ হয় পরিচালনায় মসজিদে। একটি রিসেন্ট সুসজ্জিত মসজিদের পার্ক, মেইনটেনেন্সের কাজ হচ্ছে, এই জন্য যেখানে বেড়াবার কালারটা বা ঘোরার নিউ জন্য মনে হচ্ছে আপনাদের কাছে, যেহেতু লাইট নতুন অ্যান্ড হয়েছে। সাউন্ড এটা নৌকা 1750 সালের ভ্রমণের মসজিদ। ব্যবস্থা আছে। এটি নবাব আলীবর্দী খানের ভ্রাতুষ্পুত্র নওয়াজিস কয়জন দিয়ে হত্যা করেছিল, মুহাম্মদ অর্থাৎ এর খান ভিতরে তৈরি কি করেন আছে বা কি নেই এবং মিস্ত্রিরা জানতো, সেটা পরবর্তীতে তাদেরকে হত্যা এটি করেছিল। ওয়ারেন তো ঘসিটি হেস্টিংসের বেগম একমাত্র বাসস্থান জানতেন এর ছিল। ভিতরে যাওয়ার রাস্তা, কারণ এই বিল্ডিংটার চারি সাইডে ওয়াল, উপরে ছাদ, জানালা দরজা বিহীন। এটা একটা আন্ডারগ্রাউন্ড ঘর। এর ভিতরে কি আছে বা কি নেই সঠিক তথ্য কিন্তু কারো কাছে নেই। এটা ঘসিটি বেগম মারা যাওয়ার পর একজন ব্রিটিশ সাহেবের সন্দেহ ছিল যে ঘসিটি বেগম তো অনেক ধনবান মহিলা ছিল, আলীবর্দী খাঁর বড় মেয়ে ছিলেন উনি, তখন ওনার প্রচুর ধন সম্পদ হয়তো এখানে রাখা আছে। এই জন্য এদিকে একটু আসো। এখানে কামান নিয়ে এসে দেখুন ভাঙার চেষ্টা করেছে। এ হচ্ছে কামানের গোলা যেখানে চার্জ করা হয়েছিল, ঠিক সেই জায়গা, ঠিক এই স্পটটাতে কামানের গোলা চার্জ করা হয়েছে। কিন্তু যিনি কামান চার্জ করেছিলেন উনি বা ওনার পরিবারের লোক তার কয়েকদিনের মধ্যে মুখ দিয়ে ব্লিডিং হয়ে মারা যায়। সে থেকে বিল্ডিংটা আজ অব্দি কেউ ভাঙার চেষ্টা করেনি। অর্ধেকটা ছাদ নেই, অর্ধেকটা ছাদ আছে। অনেকের ধারণা এখানকার যারা লোকাল লোক যে ছাদ যেহেতু ভেঙে গেছে, তো উপরে উঠলে ভিতরে কি আছে দেখা সম্ভব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন। নমস্কার এবং পরবর্তী ভিডিওর জন্য